মেট্রো কর্তৃপক্ষের আশ্বাসে টিকিট ব্যবস্থা চালু করেছে কর্মীরা। ১.৫ ঘন্টা পর মিলছে এমআরটি পাস একক টিকিট। মিরপুরে মাদক কারবার নিয়ে সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা। শান্তিনগরে চাঁদাবাজির ঘটনায় ১০ জনকে আটক। ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে ২৫০ লঞ্চ। নৌপথে টহল বাড়ানো সহ নৌবন্দরে থাকছে অতিরিক্ত সদস্য। যমুনা রেল সেতুর দুপাশে সিঙ্গেল লাইন নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ডাবল না হলে পণ্য পরিবহন বাধাগ্রস্তের শঙ্কা। এবং নর্থ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ার পথে টর্নেডো, মৃত্যু বেড়ে ৪০। ভয়াবহ দাবানলের কবলে ২ অঙ্গরাজ্য। স্বাগত। এখন বাণিজ্যে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। কর্তৃপক্ষের আশ্বাসে ১.৫ ঘন্টা পর টিকিট ব্যবস্থা চালু করেছে মেট্রো কর্মীরা। এর আগে এমআরটি পুলিশের লাঞ্ছিতের প্রতিবাদে সকাল ৭টা থেকে কর্মবিরতি শুরু করেন মেট্রো কর্মীরা। পাশাপাশি জড়িত এমআরটি পুলিশ সদস্যের বরখাস্ত সহ ৬টি দাবি জানানো হয়। এই মুহূর্তে মেট্রো রেলের সবশেষ অবস্থা জানাতে ফার্মগেট স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, সকাল থেকে তো কাউন্টার বন্ধের কারণে বিনা টিকিটেই যাতায়াত করছিল যাত্রীরা। এখন সেখানকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। রওশন, আপনি যেমনটি বলছেন, সকাল থেকেই কিন্তু আসলে মেট্রো রেলের যে কর্মচারীদের যে কর্মবিরতি ছিল সেটি কিন্তু চলমান ছিল। তবে কিছুক্ষণ পূর্বে সেটি কিন্তু তারা প্রত্যাহার করেছে এবং এই মুহূর্তে মেট্রো রেলের যে সার্বিক যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত আছে। অর্থাৎ ভেন্ডিং মেশিন এবং যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু চলমান আছে এবং মানুষ কিন্তু এবং যাত্রীরা কিন্তু স্বাভাবিকভাবে মানুষ কিন্তু আসলে তারা টিকিট ক্রয় করে যাতায়াত করতে পারছেন। আমরা যেমনটা জানি, গতকালকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এর ফলে কিন্তু আসলে মেট্রো রেলের যারা কর্মচারী যারা ছিলেন তারা কিন্তু আসলে কর্মবিরতির ঘোষণা দেন এবং সকাল থেকেই কিন্তু আসলে টিকিট কাউন্টারগুলো এবং ভেন্ডিং মেশিনগুলো বন্ধ থাকে, যার ফলে যারা যাতায়াত করে এই মেট্রো রেলে, অর্থাৎ অফিসগামী যে মানুষগুলো, কারণ সকালবেলা যেহেতু অফিস যাতায়াতকারীদের একটি চাপ থাকে, তারা কিন্তু আসলে টিকিট না পাওয়ার ফলে কিন্তু আসলে এই মেট্রোতে কিন্তু আসলে অনেকেই বিনা টিকিটে যাতায়াত করেন, যার ফলে কিন্তু একটা মেট্রো কর্তৃপক্ষ একটা ক্ষতির সম্মুখীন হন। এবং আমরা যেমনটা দেখেছি, এখানকার যারা কর্মচারী আছেন তাদের সাথে কথা বলে আমরা জেনেছি, তারা বলেছেন যে তাদের কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেছেন কালকে যে ঘটনা ঘটেছে সেটি তারা তদন্ত করে দেখবেন এবং দোষীদেরকে তারা বিচারের আওতায় আনবেন। এবং এই প্রতিশ্রুতির ফলে তারা কিন্তু আসলে তাদের কর্মস্থলে তারা কিন্তু কাজ কিন্তু তারা শুরু করেছেন এবং বর্তমানে আসলে মেট্রো চলাচল স্বাভাবিক আছে এবং টিকিট কাউন্টার এবং ভেন্ডিং মেশিনগুলো কিন্তু চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যেই কাউন্টারগুলো আছে সেখানে কিন্তু তারা টিকিট ক্রয় করছেন এবং মানুষ কিন্তু স্বাভাবিকভাবে তারা যাতায়াত করছেন। যদি গতকালকের ঘটনা বলি, গতকালকে এমআরটি পুলিশ এখানকার যে সুইং গেট আছে সেই সুইং গেট দিয়ে তারা যখন বের হতে নিয়েছিল তখন আসলে যে নিরাপত্তা কর্মী যারা ছিলেন তারা আসলে তাদেরকে বাধা দিলে, তাদের পরিচয় জানতে চাইলে তারা কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। ফলে কিন্তু আসলে এখানকার যারা মেট্রোতে যারা
কর্মরত যারা ছিলেন তাদের সাথে একটা বাকবিতণ্ডা তৈরি হয়, কথা কাটাকাটি তৈরি হয় এবং এক পর্যায়ে কিন্তু এখানে হাতাহাতির মতো ঘটনাও ঘটে। ফলে মেট্রো যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আসলে 5 দফা দাবিতে তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে টিকিট তাদের কর্মবিরতির অংশ হিসেবে তারা কিন্তু আসলে যে ভেন্ডিং মেশিন এবং টিকিট কাউন্টার সেগুলো তারা বন্ধ রাখে। এর ফলে কিন্তু আসলে যে টিকিট সংগ্রহ করতে মানুষের কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়তে হয়। ফলে অনেকেই আমরা দেখেছি অনেকেই কিন্তু বিনা টিকিটেই মেট্রোতে ভ্রমণ করেন। তো এবং তারা মোট 5 দফা দাবিতে তারা কিন্তু আসলে কর্তৃপক্ষকে তাদেরকে তাদের দাবিগুলো জানায় এবং তাদের কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেন যে অতি দ্রুতই যারা আসলে গতকালকের ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনবেন এবং তাদেরকে যথাযথ যে শাস্তি তাদেরকে কিন্তু সেই শাস্তির আওতায় আনা হবে বলেও কর্মকর্তাদেরকে আশ্বস্ত করেন। এর ফলে কিন্তু তারা তাদের কর্মবিরতি তারা বন্ধ ঘোষণা করেন। তবে বর্তমানে মেট্রো চলাচল এবং হচ্ছে যে টিকিট কাউন্টারগুলো সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে, মানুষ কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। রওশন, এই ছিল মেট্রো রেলের সর্বশেষ সার্বিক পরিস্থিতি। কর্তৃপক্ষের আশ্বাসে 1.5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেলের কার্যক্রম। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ফারুক। মাদক ব্যবসার আধিপত্য নিয়ে রাজধানীর মিরপুর 1-এ 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় রনি নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়, পরে সেনাবাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই এখানে মাদকের কারবার নিয়ে ঘটছে সংঘর্ষ। এদিকে একই রাতে শান্তিনগরে চাঁদাবাজির সময় 10 জনকে আটক করে পুলিশ দেয় এলাকাবাসীর কাছে। বিস্তারিত প্রতিবেদনে। এই যে রক্ত, তা মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই রাজধানীর মিরপুর 1-এর চিলড্রেন পার্কের পাশে নিহত হয় রনি নামের এক শ্রমিক। এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকার কয়েকজন এলোপাথারি কোপায় তাকে, এরপর মারা যায় রনি। এরপরই ঘটনাস্থলে আসেন সেনাবাহিনী, পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন তারা। স্থানীয়রা জানায়, হরহামেশা এখানে ঘটছে মাদকের রমরমা কারবার, যাকে কেন্দ্র করে ঘটছে নানান দুর্ঘটনা। জড়িতদের আইনের আওতায় আনার দাবিও তাদের। দৌড়ে ওইখানে এসে পড়ছে আর কি, দৌড় দেবে কই আর কি, দিশা পায় না। তারপর ওইখানে পড়ে গেছে পর তারপর ধরে নিয়ে এই পাবলিক ধরে নিয়ে গেছে। এলাকায় পোলাপানি নষ্ট করো না, এই ছেলেরা বাধা দাওনে ওরা চাকু লিয়ে ওরা ঘুরাঘুরি করতেছে। আজকে অনেকদিন যাবো দগ মারবো। ঘটনা তদন্ত করে দেখার কথা বলেন প্রশাসন। জানান, জড়িতদের আনা হবে আইনের আওতায়। আটক এখনো আমরা খুঁজতেছি, আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা যতটুকু শুনেছি, এটা আসলে এখনো তদন্ত পর্যায়ে যেহেতু আছে, এটা এখন আসলে বলার মতো। আমরা রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা শুনেছি এটার পিছনে। আচ্ছা, এটাও তদন্তাধীন আছে, তদন্ত করে আমরা এটা বলতে পারবো। এই মুহূর্তে আসলে এখনই বলা সম্ভব হচ্ছে না। এদিকে একই রাতে রাজধানীর শান্তিনগরে ঘটে চাঁদাবাজির ঘটনা। স্থানীয়রা খবর পেয়ে চাঁদাবাজদের আটক করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, 10 জনের মতো একটি দল চাঁদা দাবি করে এক বাড়ির মালিকের কাছে। বলতেছে আমরা 3 লাখ টাকা আমাকে আপনারা দিতে হবে। কেন তোমাদের 3 লাখ টাকা দিব? কোনা দিতে হইব, এটা আপনার কাছে ফামো। তো বলতেছে যে আমি তো 3 লাখ টাকা এখন আমার তো নাই, আমার বাসা কত টাকা আছে তো জানি না, যদি থাকে কিছু টাকা দিয়ে দিব। পুলিশ বলছে, তদন্তের পর নেওয়া হবে ব্যবস্থা। চাঁদা দাবি করার জন্য কিছু সংখ্যক লোক আটককৃত করে রাখছে জনগণ কর্তৃক। তাই আমরা কিছু লোকের সহায়তায় জনসাধারণের, তাদেরকে আমরা সুন্দরভাবে নিতে সক্ষম হয়েছি এবং তারা আমাদেরকে হেল্প করছে। আমরা নিয়ে থানায় আইনগত ব্যবস্থা নিচ্ছি। এলাকাবাসী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করার কথাও রয়েছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। নৌপথে ঈদের যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত করা হচ্ছে 175টি লঞ্চ। নিরাপত্তায় নদীতে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি সব নদী বন্দরে মোতায়েন করা হবে অতিরিক্ত সদস্য। এদিকে নৌপথে আবারও যাত্রী ফেরাতে সদর ঘাটে মেট্রো রেল স্টেশন করার দাবি জানিয়েছেন লঞ্চ মালিকরা। বিস্তারিত দেখুন সানি মৃধার প্রতিবেদনে। রংতুলির আঁচড়, ঝালাইয়ের আলোর ঝলকানি আর হাতুড়ির টুংটাং শব্দে
জানান দিচ্ছে আর মাত্র কদিন পরেই স্বপ্ন যাচ্ছে বাড়ি। আর এই স্বপ্নকে বাড়ি পৌঁছে দিতে নতুন করে সাজছে লঞ্চগুলো। আগের মতো যাত্রীর চাপ না থাকলেও ঈদ সামনে রেখে বুড়িগঙ্গা তীরের ডকইয়ার্ডে পুরাতন লঞ্চগুলোকে নতুন করে সাজাতে কোনো কমতি রাখছেন না শ্রমিকরা। যদিও এইসব লঞ্চ মেরামত শ্রমিকদের নেই আগের মতো তাড়াহুড়ো। যেখানে আগে এক একজন শ্রমিক ঈদের আগে 8 থেকে 9টা লঞ্চ মেরামতের তাড়া থাকতো, সেখানে এখন কেবল কাজ করছেন 2 থেকে 3টা। এমনকি আগের মতো মালিকরাও খুব একটা ভালোভাবে করাচ্ছেন না মেরামত। এতে করে থেকে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। টুকটাক ব্লগে যা কাজ করায়, টুকটাক কাজ করায়। আগে একটা ফুটে এলে পথে পুরা পেশা দিতে ফুটে বন্ধ করে, 1 ফুট 2 ফুট 3 ফুট তালি দেয়। প্রতিদিন 5-7টা লঞ্চে কাজ করতেছে, এখন 1টা 2টা। এখন কাজের চাপ অনেক কম, আমরা কয়দিন করতে পারি, আবার বসে থাকা। 2022 সালে পদ্মা সেতু উদ্বোধনের পর ধীরে ধীরে কমতে থাকে মানুষের নৌপথের যাত্রা, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ যারা বেশিরভাগই ছুটতেন লঞ্চে, তারাও ক্রমশই ঝুঁকতে থাকে সড়ক পথে। শেষ 3 বছরে বন্ধ হয়ে গেছে বহু নৌরুট। তবে ঈদ বা যে কোনো উৎসব এলে যাত্রী বাড়ে কয়েক গুণ। ব্যস্ত হয়ে পড়েন লঞ্চ কর্তৃপক্ষ। তবে তারা বলছেন লঞ্চ খাতে নেই আগের মতো ব্যবসা। আর সাধারণ যাত্রী যারা ডেক যাত্রী তারা তো যেদিন আসে সেদিনই ওঠে। আর যারা কেবিনের যাত্রী তারা 1 মাস 15 দিন আগের থেকে কেবিনের কবে যাইবেন সিরিয়াল নিয়ে মানে তারা রেগুলার থাকে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কেবিন চায় না ঈদ উপলক্ষে। লঞ্চ মালিকরা আরও বলছেন পদ্মা সেতুর পাশাপাশি লঞ্চে যাত্রী কমার আরেক কারণ হলো গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় অবৈধ পার্কিং ও দীর্ঘ যানজট। তারা বলছেন সদরঘাটে মেট্রো রেলের স্টেশন করা গেলে এ খাতে হারানো যৌবন ফিরে আসবে। সদরঘাট মেট্রো রেলে আসে, সেক্ষেত্রে আমরা মনে হয় অনেকটা মানে ক্ষতিপূরণ নিতে পারবো। আবার যাত্রী মানে নদীভোগে মুখ দিবার এই জামের জন্য আর 3 জায়গায় 4 জায়গায় ভাঙার জন্য যাত্রী অনেক কষ্ট পায়। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে এবারের ঈদে প্রায় 1.5 কোটি মানুষ বাড়ি ফিরবেন, যার মধ্যে 17% মানুষ যাবেন নৌপথে। বিআইডব্লিউটিএ বলছে এবারের ঈদে যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত আছে 175টি লঞ্চ। নৌপথের নিরাপত্তায় সব নৌবন্দরই মোতায়েন করা হবে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বাড়ানো হবে কোস্ট গার্ড ও নৌ পুলিশ টহল। এবছর আমরা আমাদের যৌথ টহল থাকবে, কোস্ট গার্ড, নৌবাহিনী এবং নৌ পুলিশ সম্মিলিতভাবে ওই সমস্ত এলাকায় যৌথ টহলের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এই ঈদকে সামনে রেখে প্রায় 950 আমরা জানি যে আমাদের নৌ পুলিশের 1900 আমাদের ফোর্স আছে, এর 950 ফোর্সই আমরা ঈদগুলোকে এবার ডিপ্লোমেন্ট দিচ্ছি। ঈদের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে 23 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত সদরঘাট বিআইডব্লিউটি এর অধীনে 2 জন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন। একই সাথে কোনো ফিটনেসহীন লঞ্চ যাতে না চলতে পারে সে বিষয়েও বিশেষ নজর থাকবে বলে জানান বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। বয় আছে কিনা, অন্যান্য ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করব। কোনো যদি ত্রুটিযুক্ত নৌযান পাই, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, আমাদের ম্যাজিস্ট্রেট সহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। এবার ঈদে নির্বিঘ্নে লঞ্চ চলাচলের জন্য 25 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সব ধরনের বাল্কহেড বন্ধ রাখা হবে। সানি বৃথা, এখন ঢাকা। আগামীকাল উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে চালু হতে যাচ্ছে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। এর মাধ্যমে উত্তরের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলেও জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ না হওয়ায় সেতুর পুরোপুরি সুফল পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ।
যমুনা নদীর বুকে নির্মাণ হয়েছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেলওয়ে সেতু। 50টি পিলারের উপর অত্যাধুনিক প্রযুক্তির ওয়েদার স্টিলের 49টি স্প্যানে পূর্ণরূপ পাওয়া ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতুটি নির্মাণে প্রায় 4.5 বছর কাজ করেছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকরা। যমুনা বহুমুখী সেতুর 300 মিটার উজানে বাংলাদেশ ও জাইকার যৌথ অর্থায়নে 16,781 কোটি টাকার এই সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে 18 মার্চ। উদ্বোধনের আগে কয়েক দফা ট্রায়াল রান শেষে গত 12 ফেব্রুয়ারি থেকে সেতুর একটি লাইন দিয়ে চলছে যাত্রীবাহী ট্রেন। প্রকল্প পরিচালক বলছেন, উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে সেতুটি চালু হলে 100 থেকে 120 কিলোমিটার গতিতে একসঙ্গে দুটি ট্রেন চলবে। এই সেতুতে যেহেতু ডাবল লাইন, সেহেতু আমরা ফুল স্পিডে ট্রেন চলবে, ফলে এটা 5 থেকে 7 মিনিটেই, যেখানে আমাদের আগে সময় লাগতো 40 থেকে 50 মিনিট এই এক স্টেশন থেকে সেতু পার হয়ে আরেক স্টেশনে যেতে, এটা 5 থেকে 7 মিনিটেই আমরা যেতে পারবো। তবে সেতুটি চালু হলেও প্রতিবন্ধকতা তৈরি করবে দুই প্রান্তের সিঙ্গেল রেলপথ। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত 114 কিলোমিটার রেলপথটি সিঙ্গেল লাইন হওয়ায় সেতুর পুরোপুরি সুফল পাবে না এই অঞ্চলের মানুষ। রেলপথটি ডাবল লাইনে উন্নীত না হলে সেতুটিকে ঘিরে পণ্য পরিবহন ও যমুনা পারে শিল্পায়নের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা অনেকাংশেই বাধাগ্রস্ত হবে বলছেন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। আমরা বিশেষ করে বাসে যারা যাতায়াত করি, দেখা যায় দুইটাই ঈদে আমরা এই যমুনা সেতু পার হওয়ার সময় ব্যাপক যানজটের শিকার হই একসাথে মুভমেন্ট করার কারণে। এই রেল সেতুটা চালু হওয়ার পরে এই যে যাত্রী সেবা আমরা রেলের মধ্যে দিয়ে পাবো, এখান থেকে এই ভোগান্তিটা আমাদের কিন্তু দূর হবে। রেল সেতুতে আমরা ডাবল লেন আর রেলের আগে পরে পূর্ব পশ্চিমে সিঙ্গেল লেন, এইটার কারণে তো আসলে আমরা খুব একটা সুফল আমরা ওই যেভাবে পাওয়ার কথা, যেটা আমি আগে বললাম, সেটি হয়তো বা সম্ভাবনা কমে যাবে। উপকারিতাটা নিতে হলে আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হলো শিল্পায়ন, সে শিল্পায়ন হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে মনে করি যে তার পূর্ণাঙ্গ রূপ পেতে পারে যদি জয়দেবপুর থেকে যমুনা রেল ব্রিজ এবং যমুনা রেল ব্রিজ থেকে ঈশ্বরদী পর্যন্ত যদি ডাবল লাইন এবং সর্বোপরি বগুড়া থেকে সিরাজগঞ্জের রেল লাইন যদি এখানে প্রস্তুত হয়, তাহলে এই রেল সেতুর পূর্ণ স্বাদ যেটাকে বলে, পূর্ণ মাত্রার যে আমরা উপকারটা আসে তখন এটা পাবো। সম্প্রতি সেতু পরিদর্শনে এসে রেলওয়ের মহাপরিচালক জানান, গুরুত্ব বিবেচনায় সেতুর দুই প্রান্তে ডাবল লাইন রেলপথ নির্মাণে ফিজিবিলিটি স্টাডি চলছে। অনুমোদন ও অর্থায়ন পেলে দ্রুতই কাজ শুরু হবে। দুই পারে যে ট্রেন যে আমাদেরকে প্রতিটা চেক করে যমুনা ব্রিজ পার করতে হয়, সেই জিনিসটা আর প্রয়োজন হবে না। তার মানে দুই পারে আমাদের এটা সময় সাশ্রয় হবে। আর এই ট্রেনের আমরা জানি এখানে দুইটা ডাবল লাইন প্রভিশন আছে। এই ডাবল লাইনে দিয়ে আমরা ট্রেন সংখ্যা আমরা এটা আরও অনেক বেশি ট্রেন চালাতে পারবো। যেহেতু আমাদের ব্রিজের দুই পাশে এখনও ডাবল লাইন হয় নাই, কাজেই এই সুবিধা পাইতে গেলে আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। 2020 সালের 29শে নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দেশের দীর্ঘতম এই রেল সেতুর। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। ময়মনসিংহ নগরীর একটি ভবনে অভিযান চালিয়ে 4 জনকে আটক করেছে র্যাব। ধারণা করা হচ্ছে আটক 4 জন আরসার সদস্য। এর মধ্যে 2 জন নারী এবং 2 জন পুরুষ, তাদের সাথে 2টি শিশুও রয়েছে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয়রাও। হারুনুর রশিদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সায়েম আকন্দ। রাতভর অভিযান, তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, উদ্বেগ উৎকণ্ঠায় নগরবাসী। রাত 1:15টার দিকে ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র্যাবের বিপুল সংখ্যক সদস্য। এক পর্যায়ে দরজা ভেঙে ভবনের 10/A নম্বর ফ্ল্যাটে প্রবেশ করে। কোনোরকম অপ্রীতিকর ঘটনার আগেই আটক করা হয় 2 নারীসহ 4 জনকে। তাদের সাথে ছোট 2 শিশু রয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা জব্দ করা হয় বলে জানান ভবনের বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা। অপরাধীদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ফ্ল্যাটের আশপাশের লোকজন। তবে প্রাথমিকভাবে জানা যায় মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার 4 সদস্য তারা।
আটকের পর দ্রুত গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে ঘটনাস্থল ত্যাগ করে র্যাব সদস্যরা। অভিযানের নেতৃত্বে থাকা র্যাব কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও সাংবাদিকদের এড়িয়ে যান তারা। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। আমের বাগানের সাথে হলুদের চাষ বাড়ছে রাজশাহীর আড়ানী সহ ৩ উপজেলায়। ক্ষুদ্র শিল্পের রূপ নিচ্ছে উৎপাদিত হলুদের ব্যবসা এবং প্রক্রিয়াকরণ। মশলা প্রস্তুতিকরণে প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব হলে কমবে আমদানি নির্ভরতা, এমনকি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। রায়হানুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাবেন রাকিউল হাসান। রাজশাহীর নরম বেলে দোআঁশ মাটিতে সহজেই হলুদের চাষ করা যায়। ফলে চলতি বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে হলুদের উৎপাদনে, যা গত বছরের তুলনায় বেশি, প্রায় ৬২৮ মেট্রিক টন। রাজশাহীর আড়ানী গ্রামের কৃষ্ণা রানী দাস স্বল্প পুঁজিতেই করেছেন হলুদের চাষ। এমনকি বছর না ঘুরতেই চৈত্র বৈশাখের রোপা হলুদ তুলতে পারছেন ঘরে। লাগা থুয়ে দিলে কি হবি না, তার মধ্যে সার আছে, বিষ আছে, ফসফেট আছে, তার মধ্যে কত রকমের জিনিস আছে, তা তো না দিলে তো হবি না এইসব আবাদ। খাটতে খুঁড়তে বেশি পারছে, তার হয়তো ভালো হয়েছে, যারা যেমন খাটনি তেমন আবাদ। রং, স্বাদ আর সুঘ্রাণে রাজশাহীর হলুদের চাহিদা বাড়ছে বহুজাতিক কোম্পানির কাছে। এমনকি হাটে মান ও প্রকারভেদে প্রতিমন কাঁচা হলুদ ১৪০০ টাকায় ও শুকনো হলুদ বিক্রি হচ্ছে ৯,০০০ টাকায়। এই আড়ানী হলুদটা আপনার সবচেয়ে বেশি দাম, সেটা আপনার দেখা যাচ্ছে যে ২২৫ থেকে মোটামুটি আপনার ৩০০ টাকা পর্যন্ত আছে। ব্রিটিশ আমল থেকে এই হাটের সুনাম আছে, হলুদ এবং গুড় এই সমস্ত পণ্য বিভিন্ন জায়গা থেকে হলুদ এখানে আসে, আসার পর আমরা এখানে খরিদ করে এখানেও বিক্রি করে কেউ মোকামে নেওয়া যায়। ভালো উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ধীরে ধীরে হলুদের ব্যবসা শিল্পের রূপ পাচ্ছে রাজশাহীর আড়ানীতে। হলুদ প্রক্রিয়াজাত করতে গড়ে উঠছে শত শত হলুদের চাতাল। ফলে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের। দিন ৪০০ টাকা করে কাজ করি। আমাদের হলো সকাল 7:30টার সময় আসা আর 6টার সময় যাওয়া। খেয়ে দে কাজ কাম করে হাটে হাট টাকা তুই পাচ্ছে, অনেক ভালো চলছে। আমাদের বাপ দাদার আমলখানে ব্যবসাটা ছিল, এখন ধরেন প্রচুর হয়েছে। বহুজাতিক কোম্পানির তদারকি ও কৃষি প্রযুক্তির মান উন্নয়ন হলে রাজশাহী থেকে আগামীতে আরও বেশি হলুদের উৎপাদন সম্ভব। এতে রাজশাহী অঞ্চলে হলুদের অর্থনীতি আরও বড় হবে বলে জানান বিশেষজ্ঞরা। ইন্ডাস্ট্রিগুলো হলুদ ক্রয় করছে, তারা সেটা প্যাকেটজাত করে বিদেশে রপ্তানি করছে, ফরেন কারেন্সি আর্ন করছে। সুতরাং এইখানে সরকারের পাশাপাশি তাদেরও কিন্তু একটা দায় আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর রাজশাহীতে উৎপাদিত কাঁচা হলুদ ২৬ কোটি টাকার ও শুকনো হলুদ বিক্রি হবে ১৬৭ কোটি টাকার। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে জামালপুরে আলুর ফলন ভালো হয়েছে, কিন্তু অস্বাভাবিক দরপতনে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সংরক্ষণেও বেঁধেছে বিপত্তি। জেলার হিমাগারে ১১,০০০ টন আলু সংরক্ষণের বিপরীতে উৎপাদন হয়েছে ১,২২,০০০ টনের বেশি আলু। হিমাগারের সামনে আলু বোঝাই যানবাহন নিয়ে ৫ থেকে ৬ দিন অপেক্ষা করেও সংরক্ষণের কোনো ব্যবস্থা হচ্ছে না। তবে কৃষকদের স্থানীয়দের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। জামালপুর থেকে জুয়েল রানার পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ডেফুলিবাড়ি গ্রামের কৃষক ইউনুস আলী গত মৌসুমে লাভজনক হওয়ায় এবার ব্যাংক থেকে ঋণ নিয়ে ১০০ বিঘা জমিতে আলুর চাষ করেন। ফলনও হয়েছে বেশ ভালো, তবে আলুর দরপতনে হতাশ তিনি। এই বছরের মতো এত কম দাম বা এত লসের মধ্যে আমার মনে হয় এই বছর আমি পড়িনি আর কি। এখন যদি আমাদের আলুটা কম পক্ষে ৩০ টাকা নিচে আমাদের বিক্রি করতে হয়, তাহলে আমাদের খরচ উঠবো না বা আমরা লস আগামীতে আমাদের করার মতো উৎসাহ থাকবো না আর কি। গেল মৌসুমে বিঘা প্রতি আলু চাষে উৎপাদন খরচ ছিল ৩৫ থেকে ৪৫ হাজার টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকায়। উৎপাদন খরচ বাড়লেও বিক্রিতে আশানুরূপ দাম না পাওয়ায় লাভের সমীকরণ মিলছে না প্রান্তিক কৃষকের। বর্তমানে আলুর বাজার নেই আমাদের। ৫০০-৬০০ টাকা মন আলু বেচছে, প্রতি বিঘাতে ৫০-৬০ হাজার টাকা খরচ, কিন্তু আমাদের এই খরচটা উঠতেছে না। ১৫ টাকা কেজি, ৭০০
এই 600 650 টাকার বাজার। এই বাজারে আমগরে পুষে না। এবার যে বাজার মূল্য এতে দেখা যাইতেছে আমার লেবার খরচ উঠতেছে না, সার 20 টাকা উঠতেছে না, এবং কি আমি যে কোলেস্টোরও তো আলুটা সেই কোলেস্টোরও কেজিতে 8 টাকা রাখতে হতেছে। এদিকে আলুর দরপতনের সাথে কৃষকের বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সংরক্ষণ ব্যবস্থা। জেলায় হিমাগারে 11,000 টন আলু ধারণ ক্ষমতার বিপরীতে উৎপাদন হয়েছে অন্তত 10 গুণ। আলু বোঝাই যানবাহন নিয়ে 5 থেকে 6 দিন হিমাগারের সামনে অপেক্ষা করেও মিলছে না সুফল। 5 দিন ধরে আমরা গাড়ি নিয়ে এসেছি মাল ভরা, আমাদের ড্যামারেজ যাইতেছে দৈনিক 1500, 2000, 2500 টাকা। 6 দিন ধরে আসছি, আসার পরে কোলেস্টোরের ভিতরে দেখা যাচ্ছে আলু ঠিক মতো নামাইতেছে না। 3-4 দিন হয়ে যায় এই গাড়িতেই আলু আছে, এই আলু গাড়িতে নষ্ট হয়ে যাইতেছে গে। আলুর সংরক্ষণ সংকটের মধ্যেই হিমাগারের বিরুদ্ধে ভাড়া বেশি নেয়ার অভিযোগ কৃষকদের। প্রতি কেজি আলু সংরক্ষণে সরকারিভাবে ভাড়া নির্ধারণ করা হয়েছে 6 টাকা 75 পয়সা, সেখানে কেজি প্রতি নেওয়া হচ্ছে 8 টাকা। আমাদের 5,000-এর মাঝে আমাদের হয় 80,000 বস্তা, আমাদের প্রায় 60,000 বস্তা আমাদের কভার হয়ে গেছে, আর 20,000 বস্তার মতো আমাদের বাকি আছে। এ অবস্থায় বাড়তি আলু সংরক্ষণে কৃষকদের স্থানীয় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। আমরা কৃষকদের বলছি, যেহেতু আলু ফলন বেশি হয়েছে, কৃষকরা স্থানীয় পর্যায়ে যেন তারা দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করে, তাহলে তারা সংরক্ষণ পরবর্তীতে হয়তো তারা নিজেরাও খেতে পারবে এবং বাজারে বেশি মূল্যে বিক্রি করতে পারবে। চলতি মৌসুমে জেলায় 1,22,000 টনের বেশি আলু উৎপাদন হয়েছে, আর গত মৌসুমে 83,000 টনের বেশি আলু উৎপাদন হয়। এখন জামালপুর। আবারও স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। বরগুনায় ধর্ষণের মামলা করায় ভুক্তভোগীর বাবাকে হত্যার ঘটনায় নিহতের বাড়িতে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। এ সময় ভুক্তভোগীর পরিবারের সাথে দেখা করেন তিনি। সকাল 8টার দিকে বরগুনা কালীবাড়ি এলাকায় নিহত মন্টু দাসের বাড়িতে যান দলের ভাইস চেয়ারম্যান মনি। এ সময় মন্টু দাসের পরিবারের হাতে সহায়তার 1 লাখ টাকা তুলে দেন তিনি। এর আগে গেল 5 মার্চ 7ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ তুলে বরগুনা সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা মন্টু দাস। এই ঘটনার জের ধরে গেল 11 মার্চ রাতে হত্যা করা হয় তাকে। আমরা 1 লাখ টাকা ওনাকে দিচ্ছি, এই মুহূর্তে ওনাকে দিব। আর এরপরে ওনার পরিবারের ভরণ পোষণের সংক্রান্ত বিষয় আমরা বিভিন্ন সময় দায়িত্ব নেব, এবং দায়িত্ব নিয়ে যাতে এই পরিবারটি সচল থাকতে পারে এবং কার্যক্রম করে ভবিষ্যতে যারা তারা এই বাচ্চাগুলো মানুষ করতে পারে, বড় হতে পারে, সেরকম কার্যক্রম আমরা চেষ্টা করব। নওগাঁয় প্রায় 12 কোটি টাকায় নির্মিত হয়েছে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল এবং পয়ঃবর্জ্য পরিশোধনাগার। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার 2 বছর পেরিয়ে গেলেও এখনও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। ময়লা আবর্জনার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। আব্বাস আলীর প্রতিবেদন। নওগাঁ পৌরসভার আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার 2022 সালের আগস্টে কাজ শেষে পৌরসভাকে প্রকল্পটি হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান, যেখানে বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের কথা। তবে 2 বছরেও কোনো কাজে আসছে না 11,75,92,000 টাকা ব্যয়ে নির্মিত এই পয়ঃবর্জ্য পরিশোধনাগারটি। 2020 সালের 30 নভেম্বর প্রকল্পের দরপত্র আহ্বান করে নওগাঁ পৌরসভা। 2022 সালের 12 এপ্রিল মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আগস্টে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এখনও বৈদ্যুতিক লাইনসহ বেশ কিছু যন্ত্রাংশ চালু হয়নি। এতে প্রকল্পের বিভিন্ন মেশিন ও যন্ত্রাংশ নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। অনেক যন্ত্রাংশ নষ্ট হওয়ার প্রায় সম্ভাবনা আছে। আমরা চাচ্ছি অতি শীঘ্রই এই প্রকল্পটি চালু হোক। আমরা তো শুনতেছি আজ হবে কাল হবে, দেখতেছি শুনতেছি, কিন্তু কোনো কাজই হচ্ছে না। এদিকে ল্যান্ডফিলের পাশে খোলা জায়গায় ফেলা হচ্ছে শহরের বিভিন্ন স্থানের আবর্জনা। এতে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কিছু কাজ করে বন্ধ রাখিছে, শহরের যত ময়লা আবর্জনা যা আছে সমস্তগুলো নিয়ে আসে এখানে রাখে। এদিক দিয়ে মানুষ যাওয়া আসা করা খুবই সমস্যা। বর্ষা লাগলে তো এই রাস্তা চলাফেরা করাই যায় না। এখানকার গন্ধ বাসনা থাকা যায় না, খুব কষ্ট হয়। এলা ময়লা আবর্জনা ফেলে মনে করেন যে সার বানানোর জন্য, কিন্তু এখনো তো কোনো কিছুই হচ্ছে না। জনবল সংকটের পাশাপাশি পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার যান্ত্রিক ব্যবস্থা না থাকায় প্রকল্প চালু করা সম্ভব হয়নি বলে দাবি পৌর কর্তৃপক্ষের। পরিচালনার জন্য বা এটা ইয়ার জন্য যে ধরনের টেকনিক্যাল পার্সন দরকার, সেই ধরনের টেকনিক্যাল লোকও নাই। তবে এটা বড় সমস্যা না, বড় সমস্যা হলো আমাদের পলিথিনের এবং
যে সলিড ওয়েস্টগুলো থাকে সেগুলো ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা সমস্যা আছে। এমন অবস্থায় পৌরসভার নিজস্ব অর্থায়নে শ্রমিক দিয়ে আলাদা করা হচ্ছে বর্জ্য। আর শহর পরিচ্ছন্ন রাখতে দ্রুত প্রকল্প চালুর দাবি পৌরবাসীর। এখন নওগাঁ। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে দানবীয় টর্নেডো। এর তাণ্ডবে 7 অঙ্গরাজ্যে এখন পর্যন্ত 40 জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। টর্নেডো এখন অগ্রসর হচ্ছে পূর্ব দিকে। নর্থ ক্যারোলাইনা আর ভার্জিনিয়ার জন্য জরুরি সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে ওকলাহোমায় চলছে ভয়াবহ দাবানল। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শক্তিশালী টর্নেডোর তাণ্ডব বিমান থেকে ধারণ করেছেন এক যাত্রী। ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে টর্নেডোর পর। দক্ষিণাঞ্চলে আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডো পরবর্তী দৃশ্য এটি। উপড়ে পড়েছে গাড়ি, ঝড়ো বাতাসে বিধ্বস্ত হয়ে গেছে ঘরবাড়ি। ব্যতিক্রম নয় আরেক অঙ্গরাজ্য মিসৌরির অবস্থাও। শনিবার রাতভর দেশটির মধ্য পশ্চিম ও দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে বয়ে যাওয়া এই টর্নেডোতে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 7 অঙ্গরাজ্য। মিসৌরি, কানসাস, মিসিসিপি, আলাবামা, টেক্সাস আর ওকলাহোমায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। We had several vehicles, tractor trailers that were damaged, our roof to our storage building. Trying to think of what, there's just so much. We've lost all of our food. Everything around it here is really bad. The trailer park up the street had fatalities. So, I mean, we don't have nothing compared to anything like that. I still have a home, they don't. Ay, Dios mío. টর্নেডোটি এখন অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে। ঝড় যেদিক দিয়ে অগ্রসর হচ্ছে সেদিকেই তৈরি হচ্ছে তীব্র ধূলিঝড় আর হারিকেন সদৃশ্য বাতাস, যা আরও শক্তিশালী করছে টর্নেডোকে। ভারী বৃষ্টিপাতে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন 3 লাখের বেশি মানুষ। পেনসিলভেনিয়া থেকে ফ্লোরিডা পর্যন্ত 5 কোটি মানুষকে তীব্র ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। টর্নেডো আঘাত হানতে পারে জর্জিয়াতেও। দেশটির আবহাওয়া বিভাগ বলছে সোমবার নাগাদ নর্থ ক্যারোলাইনা আর ভার্জিনিয়া গিয়ে শেষ হবে এই টর্নেডোর তাণ্ডব। We had a lot of tree damage, came down on our fence and our bird enclosure. We have a bunch of chickens and stuff. I'm not exactly sure, there's probably at least 20 or 30 trees down. পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, মধ্য আটলান্টিক আর দক্ষিণ পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলোকে এখনও ঝড়ের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর এই ঝড়ের আঘাতে শত শত ঘরবাড়ি, স্কুল আর ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঝড়ো বাতাসে ওকলাহোমায় 1.5 শতাধিক দাবানল জ্বলে উঠেছে। পুড়ে গেছে 1,70,000 একর এলাকা। আলাবামাতেও জ্বলছে আগুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ক্ষয়ক্ষতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা কর্মীদের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। নর্থ মেসিডোনিয়ায় নাইট ক্লাবে আগুন লেগে 59 জনের মৃত্যুর ঘটনায় 15 জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ক্লাবের মালিককে। এই ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1.5 শতাধিক, যাদের মধ্যে অনেকেই গুরুতর আহত। নাইট ক্লাবে পাইরোটেকনিক ডিভাইস ব্যবহারের কারণেই ভয়াবহ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে কারণে পুরো কনসার্ট হলে খুব দ্রুতই আগুন ছড়িয়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নাইট ক্লাবটি কোনো ধরনের লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালাচ্ছিল। ইউরোপের ছোট বলকান এই দেশটি গেল কয়েক বছরে এই ধরনের বিপর্যয় দেখেনি। দেশটির পূর্বাঞ্চলীয় কোকানি শহরে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় 7 দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার। বৈশ্বিক মুদ্রাশাস্ত্রে বাংলাদেশে তুলা চাষের গুরুত্ব এবং সম্ভাবনা শীর্ষক সেমিনারের ইআরএফ মিলনায়তনে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাহলে আপনি উৎপাদন কমালে আপনার ইম্পোর্ট বাড়বে, লাভ কি? কথা তো একই। আমাদের দরকার হচ্ছে, আমি কিন্তু স্মোক করি না, আমার পরিবারের কেউ, আমার এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ স্মোক করে না। তারপরে আমি কথাটা বলছি এই কারণে যে মানুষ তো স্মোক করে, এখন এটাকে কমার্শিয়াল দিক থেকেও দেখতে হবে আমাদের জন্য। একেবারে এমন অবস্থা না হয় যে আমাদের তামাক ইম্পোর্ট করতে হচ্ছে, তাহলে তো আমাদের কোনো লাভ হচ্ছে না। বরং আমাদের সামাজিকভাবে এটাকে একটা আন্দোলনে নেওয়া দরকার, যেটা আছে, কিন্তু আমি মনে করি আরও বেগবান হওয়া প্রয়োজন, যে ডিসকারেজ করা। আমার বাবা স্মোক করতেন, আমার ভাই বোনরা কেউ করি না। এটা হলো আসল পদ্ধতি। আপনি স্মোকিং কমিয়ে নিয়ে আসেন,
প্রয়োজন কমিয়ে নিয়ে আসেন, তাইলে অটোমেটিক্যালি তখন আপনি যে ওর সময় বলছেন না যে তারপরে তামাকের প্রোডাকশনের বিরুদ্ধে যেতে হবে, এখনই যাওয়া সম্ভব। আমি মনে করি যে তামাক যেসব জায়গায় উৎপন্ন হচ্ছে তার একটা পার্সেন্টেজ খুব তাড়াতাড়ি কিন্তু কটনে নিয়ে যাওয়া সম্ভব, কারণ লাভজনকতার দিক থেকেও তো কটন খারাপ না কোনো কিছু। হিল ট্রাক্সে ব্যাপকভাবে তামাক উৎপাদন হচ্ছে এবং তাতে করে জমিরও ক্ষতি হচ্ছে। আমি কিছু উৎপাদন এলাকা দেখেছি, স্লোপ টপে রীতিমতো ভূমিক্ষয় হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে তারা যুগ জনম ধরে তারা তুলা উৎপাদন করে আসছে, কিন্তু হিলের মানুষ তাদেরকে যদি এদিকে নিয়ে আসা যায় তাহলে একটা বেশ অংশ আসতে পারে। দুই হচ্ছে যে ইল্ড, ফলন আমি যেটা দেখতে পাচ্ছি যে হাইব্রিড ভ্যারাইটিজে যদি আমরা ঠিক মতো যেতে পারি, ইভেন সুদান থেকে যে ভ্যারাইটি তারা নিয়ে আসার কথা বলছেন সেটা 1.5 টাইমস হয়ে যায় স্ট্রেট ইল্ড। এখন আপনি যদি 1.5 টাইমস ইল্ড করতে পারেন আর যদি জমি বাড়াতে পারেন কিছু, যেগুলি জমি ব্যবহৃত হচ্ছে না সে ব্যাপারে অলরেডি তো পলিসি দেওয়া হয়েছে যে জমি ব্যবহৃত হচ্ছে না অথবা এর চেয়ে কম অর্থকরী ফসলে ব্যবহৃত হচ্ছে, সেই জায়গাগুলি আমরা দিয়ে দিতে পারি, কারণ কৃষকের স্বার্থ কিন্তু আমাদেরকে দেখতেই হবে। যদিও আমরা এই কথাটা বলি বেশি, কাজ করি কম, আলটিমেটলি কৃষকের ঘাড়ি সবচেয়ে বেশি চাপ যায়। আমি জানি এটা আমার অভিজ্ঞতা থেকে, আমার বাবা ছিলেন কৃষকের সন্তান এবং আমরা কিন্তু অল এলং কৃষির উপর আংশিক নির্ভরশীল চিরদিনই ছিলাম। তো এই নীতি সহায়তা প্রয়োজন আছে। ইম্পোর্টের ক্ষেত্রে এখানেই আমি এনবিআর এর খুব কুইক অ্যাকশন চাবো। ওনারা অ্যাপ্লাই করেছেন, দেখুন আপনি বলেছেন, আপনার কথা থেকে আমি নেই, সেটা হলো যে ডিউটি তো নাই ইম্পোর্টের উপরে, কাজে আপনার তো ডিউটি ফাঁকির কোনো সুযোগ নেই। ডিউটি ফাঁকির যদি সুযোগ না থাকে তাহলে আপনি একটা বন্ডেড হাউস দিলে তো কোনো ক্ষতি নেই, কেন তারা সব ব্যবস্থা করে আসছে, তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন, তাদের পক্ষে করা সম্ভব। আপনারা, আমি বলি এইভাবে, আপনারা দেখান যে আসলেই ভালো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া সম্ভব। আপনারা 7 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ করে দেন, 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ করে দেন, ওনারা 3 মাসের মধ্যে ব্যবস্থাটা চালু করে ফেলুক, উপকৃত হবে। ক্ষতিগ্রস্ত হবে একটা গ্রুপ যারা তুলা আমদানি করে, তাদের একটা কোঠারি আছে আমি জানি, কিন্তু সেই কোঠারিকে তো ভাঙতে হবে আমাদের। এবং আমদানির কারণে নিম্নমানের কটন কিন্তু আমরা বেশি দামে কিনি, আমাদের এক্সপোর্টার যারা ব্যবহার করেন সেই কটন বেশি দামে কেনেন। এটা আমরা যদি এই জিনিসটাকে, এই র্যাকেটটাকে বন্ধ করতে পারি এবং সত্যিকার অর্থেই 10 সেন্ট কম দামে যদি পার পাউন্ড তুলা পৌঁছে, সবারই কম্পিটিটিভনেস বেড়ে যাবে। কিন্তু এবার খেলার খবর। জাতীয় দলে যোগ দিতে দেশে ফিরছেন ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, হামজাকে বহনকারীর বিমান কখন নাগাদ পৌঁছাতে পারে, আর তাকে বিমানবন্দর থেকে তার গ্রামে পৌঁছানোর জন্য যে ছাদ খোলা গাড়ির ব্যবস্থা করার কথা ছিল, সার্বিক পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, দেখেন আসলে আর কিছুক্ষণ পরেই অর্থাৎ 11:40 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যে ব্রিটিশ ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরীর আগমনের কথা রয়েছে এবং ইতিমধ্যে আমরা তাকে গ্রহণের জন্য যে প্রস্তুতি সেটা আমরা দেখছি। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত সকাল থেকে, অর্থাৎ সকাল 10টার পর থেকেই যারা ফুটবল অনুরাগী আছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে ফুটবল ভক্ত যে সকল সাধারণ মানুষ আছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। একটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক বলছেন যারা ফুটবল সংগঠক আছেন কিংবা ফুটবল ফেডারেশন, তারা বলছে যেহেতু জামাল ভুঁইয়া দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল, একে একে তারিক আজিজ, ফাহমিদুল ইসলাম সহ ইতিমধ্যে 4 জন প্রবাসী বাংলাদেশি ফুটবলার রয়েছেন। এর মধ্যে নতুন করে যে হামজা চৌধুরীর সংযুক্তি, এটি বাংলাদেশের ফুটবলের জন্য খুবই পরিবর্তনীয় একটি ইঙ্গিতময় সময়ের কথা তারা বলছেন। এবং এই যে হামজা চৌধুরী, আপনি জানেন যে বাংলাদেশি বংশোদ্ভূত এবং তিনি সিলেটেরই সন্তান এবং তিনি ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলায় অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড়, যদিও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার খেলার প্রদর্শনীটা বেশি মাঠে দেখা যায়। এক্ষেত্রে বাংলাদেশের ফুটবলের যে আগামী যে ম্যাচগুলো আছে, বিশেষ করে 25 তারিখে ভারতের সাথে যে খেলা, সেটাতে কিছুটা ইতিবাচক পরিবর্তন এবং জয়ের সম্ভাবনা দেখছেন বিশেষ করে ফুটবল অনুরাগী যারা ব্যক্তি আছেন। এবং এখানকে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বা তাকে গ্রহণ করার জন্য আপনি যে বিষয়গুলো বলছেন আমরা দেখছি
ইতিমধ্যে বাফুফের কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন ডিএসএ অর্থাৎ সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য যারা আছেন তারা। তবে তাদের চেয়ে বেশি কিন্তু এখানে তার অনুরাগী অথবা তার ভক্ত যে সকল দর্শক আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে বিগত 7-8 বছরে বাংলাদেশ ফুটবল দলের যে লক্ষণীয় পরিবর্তন সেটি আসলে তেমনটি হয় নাই, যদিও এর আগে কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বাংলাদেশ টিমে যুক্ত হয়েছেন। তো হামজা চৌধুরী যেহেতু ইউরোপিয়ান ধাঁচে খেলেন এবং তার ইউরোপে বেশ ভালো একটা অবস্থান আছে, এক্ষেত্রে বাংলাদেশ ফুটবলের পরিচিতির জন্য হামজা চৌধুরীর নাম একটি ব্র্যান্ড হিসেবে ব্যবহার করা হতে পারে। তো সব মিলিয়ে আজকে হামজা চৌধুরী এখানে নামার পর মূলত তিনি তার পৈতৃক ভিটা যেটি আছে হবিগঞ্জের বাহুবলে সেখানে তিনি যাবেন এবং যেহেতু এখনও তিনি নামেন এবং বাফুফের কর্মকর্তা যারা আছেন তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে তাকে রিসিভের ব্যাপারে কোনো তথ্য দেন নাই, সুতরাং পরবর্তী খবরে হয়তো বা এ ব্যাপারে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। রোশন, শেষ করছি এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরও একবার। কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় 1.5 ঘন্টা পর মেট্রোকর্মীদের কর্মবিরতি সাময়িক প্রত্যাহার, টিকিট ব্যবস্থা স্বাভাবিক। মিরপুরে মাদক কারবার নিয়ে সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা, শান্তিনগরে চাঁদাবাজির ঘটনায় 10 জনকে আটক। ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে 250 লঞ্চ, নৌপথে টহল বাড়ানো সহ নৌবন্দরে থাকছে অতিরিক্ত সদস্য। যমুনা রেল সেতুর দুপাশে সিঙ্গেল লাইন নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা, ডাবল না হলে পণ্য পরিবহন বাধাগ্রস্তের শঙ্কা। এবং নর্থ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়ার পথে টর্নেডো, মৃত্যু বেড়ে 40, ভয়াবহ দাবানলের 2 অঙ্গরাজ্য। শেষ করছি এখন বাণিজ্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।